খুব ভালোবাসিস তোর লাভকে, তাই না? তাহলে কিভাবে পারলি খুন করতে? কি করেছিল সে তোর? তীব্র রাগে ছেলেটার কণ্ঠ জ্বলে ওঠে। তোর ফাঁসি হবে, এটা শিওর। আর হয়তো আমার সামনে আসার সৌভাগ্যটাও হবে না। শোনো রাখ, আমি আজকে 200 সবার সামনে প্রতিজ্ঞা করলাম আমি আয়ুকে বিয়ে করব, কারণ ওই তোর আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরেছে। নয়তো তোর এই ঘৃণ্য রূপটা তোর ইনোসেন্ট মুখটার নিচে চাপা পড়ে যেত। শেষ কথাটুকু বলে ছেলেটা মেয়েটার গলা থেকে হাত সরিয়ে নেয়। মেয়েটা মুক্ত হতেই সঙ্গে সঙ্গে ছেলেটার শার্টের কলার চেপে ধরে। তবে আশেপাশের সবাই মেয়েটাকে টেনে ছাড়িয়ে আনে। মেয়েটা ধারালো কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, তার আগে আই উইল কিল ইউ। আমার জীবনের শেষ খুনটা আমি তাহলে তোকেই করবো লাভ। তুই আমার না হলে আর কারো হবি না। মেয়েটার কণ্ঠস্বর কেঁপে উঠল। কিছু মুহূর্ত চুপ থেকে আবারও চিৎকার করে বলে উঠল, আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসার কাছে তোর এই ঘৃণা কিছুই না। তোর লতা হাঁটতে শিখেনি। পুলিশ মেয়েটাকে টেনে হিঁচড়ে গাড়িতে উঠিয়ে নেয়। ছেলেটা রক্ত চোখে নিষ্পলকভাবে সেই দিকেই তাকিয়ে থাকে। তবে গাড়িটা দৃষ্টিসীমার বাইরে যাওয়ার পূর্বেই ছেলেটা চিৎকার করে বলে ওঠে, আই হেট ইউ তরুর দ্য ফাকিং এহসান। কথাটা কানে পৌঁছানো মাত্রই ঘুম ভেঙে যায় তরুর। এসির শীতলতম তাপমাত্রার মাঝে থেকেও সে ঘেমে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তরু দুহাতে মাথা চেপে ধরে উঠে বসে। প্রচণ্ড বিরক্তি নিয়ে বলে, ডক্টরকে আমি খুন করে ফেলবো। কোন বালের স্লিপিং পিল দিয়েছে আমায়? আমি আবারও কেন এই স্বপ্নটাই দেখেছি? উফ আল্লাহ, তুলে নাও আমায়, আমি আর সহ্য করতে পারছি না। বিছানার পাশে রাখা ফোনটা হাতে তুলে নেয় তরু। স্লিপারে পা গলিয়ে ধীর পায়ে গিয়ে দাঁড়ায় বেলকুনিতে। লন্ডনের আকাশ এখনও মেঘলা। সময় ভোর 4টা। তরু একটা গ্রুপে মেসেজ পাঠায়, আমি আগামীকালে বিডিতে ব্যাক করছি। বাংলাদেশে তখন সকাল 9টা। মেসেজটা পড়ে গ্রুপের বাকিরা চমকে ওঠে। সত্যি ফিরছিস? ফিরছি, আর পারছি না। আই নিড টু ক্লেম হিম। মেসেজটা টাইপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যাক স্পেসে মুছে দেয়। কাউকে নিজের দুর্বলতা বোঝাতে চায় না সে। শেষমেশ শুধু লিখে ফেলে। ফোনটা রেখে দেওয়ার আগ মুহূর্তে তরুর চোখ পড়ে ফোনের লক স্ক্রিনে থাকা সে চেনা মুখ। হাস্যোজ্জ্বল নির্দোষ সুদর্শন, যাকে এক ঝলক দেখার তৃষ্ণায় কাতর সে। তরুর ঠোঁট ভেদ করে বেরিয়ে আসে অস্পষ্ট স্বরে কিছু কথা। আমার অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে, তাই না লাভ? একটা মেয়ের জীবন নরক বানিয়ে দিয়ে বেশ ভালোই আছো। বিশ্বাস করো, আমিও চাই যে তুমি ভালোই থাকো, কিন্তু আমার তোমাকে প্রয়োজন প্রেম। I need you. I badly need you. I'm coming to claim you, ruin you, and then reveal you exactly how I want. দুপুরবেলা, লোকেশন লন্ডন, যুক্তরাজ্য। দীর্ঘ 12 বছর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কাটানোর পর নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে তরু। পুরো নাম তরুলতা এহসান। তরু লিভিং রুমে বসে বই পড়ছিল। তার বড় ভাই তাজিম এসে বসতেই তরু হাতে থাকা বইটার দিকে দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করলো, ভাইয়া প্লেনের টিকিট বুক করেছো? সবকিছু গুছিয়ে নিয়েছো তো? আমরা কিন্তু আগামীকালকেই দেশে ফিরছি। তাজিম একটু ইতস্তত বোধ করলো। বলছিলাম কি, এইভাবে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরাটা কি ঠিক হবে? তরু বইয়ের দিকে দৃষ্টি সীমাবদ্ধ রেখে বলল, আজব তো, জানানোর কি আছে ভাইয়া? আর এমনিতেও দেশে আমাদের জন্য অপেক্ষা করে নেই কেউ যে আমাদেরকে জানিয়ে যেতে হবে। বাবাকে অন্তত জানাই। তাজিমের কথাই তরু বইটা বন্ধ করে পাশে রাখলো। তারপর তাজিমের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি যখন বলেছি কাউকে জানানোর প্রয়োজন নেই, তখন কাউকে জানাতে হবে না কটিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্যাটস গুড। তরু পুনরায় বইটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। লোকেশন রোজ ভিলেজ, ঢাকা, বাংলাদেশ। এহসান মঞ্জিল। সকাল সকাল পত্রিকার পাতায় চোখ বুলিয়ে চা পান করছিলেন সাফওয়ান এহসান। কিছুক্ষণ যেতেই তার স্ত্রী জহুরা বেগম তার পাশে এসে বসলেন। হ্যাঁ গো, বলছি কি, যারাকে ফোন করে জামাই কিনে আসতে বলো না। বিয়ে হয়েছে 2 বছর তো হয়ে গেল, এর মধ্যে বেশি হলে 3-4 বার মেয়েটা এসেছিল। সেই যে 6 মাস আগে এসে গেল, তারপর আর তো এলোই না। কতদিন হয়ে গেছে, মেয়েটাকে দেখি না।
সাফওয়ান এহসান পত্রিকাটা সাইডে রেখে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলেন, সে না হয় বলবো, কিন্তু জোহরা তুমি হয়তো ভুলে গেছো যে আমাদের আরো দুটো ছেলে মেয়ে আছে। কই তাদের খোঁজ নিতে তো কখনো বলো না। 12টা বছর ধরে তারা দেশের বাইরে আছে, কখনো তো তাদের নামটাও তোমার মুখে শুনলাম না। জোহরা পুরোদয় কুঞ্চিত করে প্রশ্ন ছুলেন, তুমি ঠিক কি বলতে চাইছো? কি বলতে চাইছি সেটা তুমি বেশ ভালোই বুঝতে পারছো। আমার দুঃখ একটাই, জানো তো তুমি, শুধুমাত্র যারার মা হতে পেরেছ। আমার মা মরা ছেলে মেয়ে দুটোর মা হতে পারলে না। কথাটা শুনে জোহরা যেন তেতে উঠলেন। তুমি হয়তো ভুলে গেছো যে তরুকে আমার জন্য লন্ডনে যেতে হয়নি, ওকে ওর নিজের দোষের জন্য যেতে হয়েছে। আমি আজও বুঝি না ওইটুকু একটা মেয়ে কি করে একজনকে খুন করতে পারে, তার উপর আবার চিৎকার করে বলতে পারে যে সে একটা ছেলেকে ভালোবাসে। আরে ওইটুকু মেয়ে ভালোবাসার কি বোঝে? খুন করার কথাটা শুনে সাফওয়ান এহসান জোহরার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। দাঁড়িয়ে গিয়ে শক্ত কণ্ঠে বলে, কি বললে তুমি? ভুল কি বলেছি? এই জন্যই বলে, জানো তো, খুনের বাপের বড় গলা। চুপ, একদম চুপ। তোমার সাহস অনেক বেড়ে গেছে জোহরা। আর একটাও বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। সাফওয়ানের ধমকে জোহরার মুখটা কাল হয়ে যায়। সে রাগের বশে যা ইচ্ছে তাই বলেছে। জোহরাকে চুপ করে থাকতে দেখে সাফওয়ান এহসান পুনরায় কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, ও এখন আমার মেয়ে নয়। আমার মেয়েটাকে 12 বছর আগে ওরা মেরে ফেলেছে। আর ভুলে যেও না তুমি তাদের ঘরে যারাকে বউ করে পাঠিয়েছ। আর এসব কিছু বাইরের কেউ জানলে কি হবে তা তুমি খুব ভালোই করেই জানো। তুরু যে আমার মেয়ে সেটা কিন্তু তুমি, আমি, যারা আর তাজিম ছাড়া কেউ জানে না। আর ওরা কেউ বাইরের কাউকে বলবেও না। আর কেউ যদি কোনোভাবে এটা জানতে পারে তাহলে আমি বুঝে নেব সেটা তুমিই বলেছ। কথাটা মনে রেখো। কথাটা বলে সাফওয়ান চলে যায়। জোহরা মনে মনে বলে, হ্যাঁ, আগে তোমার ভয়ে চুপ করেছিলাম, আর এখন যারার জন্য চুপ করে থাকতে হচ্ছে। আমিও দেখব তোমরা বাপ ছেলে মেয়ে মিলে কতদিন ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখতে পারো। সকালবেলা, লোকেশন সাভার সিটি, ঢাকা, বাংলাদেশ, খান মেনশন। মা আপনি জান আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। সাবিনা খাতুন যারার দিকে তাকিয়ে বলল, না জানা, তোকে এখন এখানে কিছুই করতে হবে না, হানা তো সাথে আছেই। তাছাড়া রান্না প্রায় শেষ, তুই বরং নাহিদকে সহ বাকি সবাইকে ব্রেকফাস্ট করতে ডেকে আনো। শাশুড়ির কথায় যারা সবাইকে ডাকতে চলে যায়। এই যে তোমার কি হয়নি নাকি? মা সবাইকে খেতে ডাকছি, চলো। যারা তুমি যাও, আমি নীলাকে নিয়ে আসছি, ও হয়তো এখনো ওঠেনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। খাবার টেবিলে। ব্যাপার আজকে সকাল থেকেই আমাদের এসপি সাহেবের মুড অফ কেন? আয়ুর সাথে কি আবার ঝগড়া হয়েছে নাকি? নীলাভ একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, ভাইয়া। সে কি ভাইয়া, কি হলো আবার? যারা প্রশ্নগুলো নীলাভ কোনো উত্তর দেয় না। তাকে দেখে বোঝা যাচ্ছে সে যারার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্ট নয়। যদিও এটা নতুন কিছুই নয়। নীলাভ নাহিদ আর যারার বিয়েতে একদমই রাজি ছিল না। ভাইয়ের কথাই এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা মেনে নিয়েছিল সে। প্রশ্নের উত্তর না পেয়ে যারা ভুরু কুচকে তাকায়। পরিস্থিতির সামাল দিতে নাহিদ জিজ্ঞেস করে, কি হয়েছে বলবি তো? নীলাভ খাবার খেতে খেতেই বলল, আর বলো না ভাইয়া, গতকালকে আমার সাথে ওর লাঞ্চ করার কথা ছিল, কিন্তু ডান্স ক্লাসের জন্য আসতে পারেনি। ব্যাস এইটুকুর জন্য আমার ভাইটার মন খারাপ ভাবা যায়? যারা আমার কি মনে হচ্ছে জানো তো, আমার ভাইয়ের বিয়েটা এবার যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে হবে। কথাটা শুনে নীলাভ হালকা হাসলো, তবে মুখে কিছুই বলল না। লোকেশন রোজি ভিলেজ, ঢাকা, এহসান মঞ্জিল। প্রতিদিনের মতোই সকালবেলা সাফওয়ান এহসান ড্রয়িং রুমে বসেছিলেন। তখন তরু আর তাজিম লাগেজ হাতে বাড়িতে এসে হাজির হয়, যেটা দেখে সাফওয়ান যেন আকাশ থেকে পড়েছে। তরু, তাজিম, তোরা? তাজিম একগাল হেসে বলল, হ্যাঁ বাবা। কিন্তু কি করে? তোদের তো আজকে আসার কথা ছিল না। আর তোরা যে আজকে দেশে ফিরবি
কই আমাকে তো বললি না? তরু তাদের কথায় বেশ বিরক্ত হলো। এত আদিক্ষেতা করার কিছু আছে বলে তো আমি মনে করি না। সাফওয়ান সাহেব নিজের মনেই বলে উঠলেন। আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি, ধরা পড়ে যাব না কি আবার? তাজিম পরিস্থিতি বেগতিক দেখে বাবাকে চোখ টিপ মেরে বলল, আরে বাবা, আমরা তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম, তাই তো তোমাকে জানাইনি। ও হ্যাঁ, সারপ্রাইজ। আমি সত্যি খুব সারপ্রাইজ হয়েছি রে। আয় তোরা ভেতরে আয়, বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি? জহুরা, কোথায় তুমি? দেখো কারা এসেছে। সাফওয়ানের ডাকে জহুরা তড়িঘড়ি করে নিচে আসলেন। এসে তরু আর তাজিমকে দেখে হঠাৎ যেন তার ভেতরে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, কিন্তু তিনি স্বাভাবিক স্বরেই বলেন, আরে এ তো দেখছি তাজিম আর তরু। বাবা, কত বড় হয়ে গেছো তোমরা। যাই হোক, ওরা দেশে ফিরবে আমাকে তো বললে না। আরে আমি তো জানতাম না। ভাইয়া, আমার এসব ন্যাকামো নাটক একদমই ভালো লাগছে না। আমি আমার রুমে যাচ্ছি। কথাটা বলেই তরু হনহন করে লাগেজ নিয়ে উপরে চলে গেল। জহুরা বিড়বিড় করে বলে উঠল, আগের তেষ্টা এখনো যায়নি দেখছি। জহুরা, তুমি বরং যাও, গিয়ে ওদের খাবারের ব্যবস্থা করো। সাফওয়ানের আদেশ শুনে জহুরা ভেতরে ভেতরে রেগে গেল। সে কথা না বলে বাড়ির রান্নাঘরের দিকে চলে গেলেন। আর সে চলে যেতেই সাফওয়ান এহসান তাজিমকে নিয়ে তাজিমের রুমে আসে। তরু, সন্দেহ করনি তো? তাজিম হাতের লাগেজটা এক সাইডে রেখে বিছানার উপর বসে বলল, না বাবা, ও ভাবছে আমাদের আসার কথা তুমি জানতে না। আমার মেয়েটা এমন কেন হয়ে গেছে রে তাজিম? আমি বাবা হয়েও কিছু করতে পারলাম না আমার মেয়েটার জন্য। মায়ের অভাব পূরণ করতে গিয়ে বাবার আদর থেকে বঞ্চিত করলাম আমার মেয়েটাকে। কথাটা বলে সাফওয়ান এহসান চশমাটা খুলে চোখ দুটো মুছলেন, কিন্তু পর মুহূর্তেই তার কিছু একটা মনে পড়ে, ফলস্বরূপ তার চোয়াল শক্ত হয়ে যায়। তার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। সে ভারী গলায় প্রশ্ন করে, তাজিম, আমার মেয়েটাও ওকে ভুলে গেছে তাই না রে? সাফওয়ানের কথা শুনে তাজিম চুপ হয়ে যায়। দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে নিচের দিকে তাকিয়ে থাকে। কি হলো তাজিম, চুপ করে আছিস কেন? বল, তোর ওকে ভুলে গেছে তো? না বাবা। তাজিমের কথাটা শুনে সাফওয়ান এহসান মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি কি বলছিস তাজিম? এটা কি করে সম্ভব? 12 বছর হয়ে গেছে, তোরু কি করে এখনো ওকে মনে রাখতে পারে? আর তুই এটা আমাকে আগে বলিসনি কেন? জানি না বাবা, আমি তো সেই জন্যই ওকে দেশে নিয়ে আসতে চাইনি। এতদিন কোনো না কোনো বাহানা দিয়ে আটকেছি, কিন্তু তুমি তো চেনো ওকে, যে ও কতটা জেদি। এইবার আমি যদি ওকে আটকাতাম, ও তাহলে একাই চলে আসতো। তার মানে আমাদের এখন আর কি কিছুই করার নেই? হ্যাঁ বাবা, এখন যা করার তোরই করবে, দেখা ছাড়া যে আর কিছুই করতে পারবো না। এইদিকে তরু নিজের রুমে এসে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। নিজের লাগেজটা খাটের উপর রেখে লাগেজের চেন খুলল। ছবি ভর্তি লাগেজটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবিগুলো যত্ন সহকারে তার পুরো রুমের দেওয়ালে লাগাতে লাগাতে আপন মনেই বলতে লাগলো, মাই লাভ, আমি এসে গেছি আমি। এবার আর কেউ আমায় তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না প্রেম পাখি। কথাটা বলেই পাগলের মতো হাসতে লাগলো তরু। সেই হাসির শব্দ পুরো রুমে প্রতিধ্বনিত হচ্ছে। এরই মাঝে তরুর ফোনে একটা কল আসে। তরু বিরক্তি নিয়ে ফোনটার দিকে তাকাতেই তার চেহারার রং পাল্টে যায়। এই অবস্থায় তাকে দেখতে ভীষণ ভয়ানক লাগছে। হ্যালো। নিজের অফিসে বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল চেক করছিল সিআইডি অফিসার এএসপি নীলাভ জহির খান। তখনই তার অ্যাসিস্ট্যান্ট মিনার এসে বলে, ঠিক আছে, তাকে পাঠিয়ে দাও। সাফেদ শাহরিয়ার নীলাভের কাছে আসার পর, বলুন মিস্টার শাহরিয়ার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এমপি সাহেব, আপনি হয়তো আমাকে চিনতে পেরেছেন, তাই না? আপনি তো মনে হয় এমএস কোম্পানির ওনার মিস্টার ফাহাদ সাবেদ শাহরিয়ার, এম আই রাইট? আপনি ঠিকই চিনেছেন। আমি বেশ কয়েকবার বাবার মুখে আপনার নাম শুনেছিলাম। এবার বলুন, হঠাৎ আমার কাছে কি মনে করে? আসলে পরপর 2 বার আমার উপরে অ্যাটাক করা হয়েছে। আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে কেউ। আমি বুঝতে পারছি না কে বা কারা আছে এর পেছনে। আপনি কি কারো মুখ দেখেছেন, বা আপনার কি কারো উপর সন্দেহ হয়েছে? না এমপি সাহেব,
আমি ঠিক বুঝতে পারছি না এর পেছনে কে বা কারা আছে। আপনি তো জানেনই আমি একজন বিজনেসম্যান, আমার শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কে এত বড় শত্রু আমার, আর সে কেনই বা মারতে চাইছে আমাকে, আমি জানি না। আর যারা আমার উপর আক্রমণ করেছিল ওরা সবাই কালো মাস্ক পরেছিল, তাই আমি কারোর চেহারা দেখতে পাইনি। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি ব্যাপারটা। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে যে কোনো সময় ওরা আবার আপনার উপর আক্রমণ করতে পারে, তাই আপনার সাথে গার্ডস রাখা অত্যন্ত জরুরি। হ্যাঁ মিস্টার খান, আপনি সেই ব্যবস্থাই করুন। আমার খুব ভয় করছে। আর আজকে রাতে রেইনবো ক্যাফে ক্লাবেতে একটা ক্লায়েন্টের সাথে আমার জরুরি মিটিং আছে, ক্যান্সেল করারও উপায় নেই। আপনি প্লিজ রাতে ওখানে থাকবেন। আসলে আমি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করতে পারছি না। ওকে মিস্টার শাহরিয়ার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাকে ফুল প্রোটেকশন দেব। মিনার, ওনার জন্য পুলিশ গার্ডসের ব্যবস্থা করো, ওনার সেফটিতে যেন কোনো ঘাটতি না থাকে। মিনার বলল। ওকে স্যার। সাফেদ শাহরিয়ার উঠে দাঁড়িয়ে বলে, অনেক অনেক ধন্যবাদ। লোকেশন রোজ ভিলেজ, ঢাকা এহসান মঞ্জিল। দুপুরবেলা সবাই খাবার টেবিলে খাবার খেতে বসেছে। হঠাৎ সাফওয়ান এহসান তাজিমকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তোর কোথায়? ওকে ডাকুনি কেন? তাজিম খাবার চিবোতে চিবোতে বলল, বাবা, ওকে ডাকতে হবে না, ও এখন আসবে না। সে কি, কেন? না খেয়ে থাকবে নাকি? সকালেও তো কিছু খায়নি। বাবা, এটা নতুন কোনো বিষয় নয়, তাছাড়া ও তখনই খাবার খাবে যখন ওর প্রয়োজন বলে মনে হবে। তাজিমের কথায় সাফওয়ান এহসান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার মেয়ের সম্পর্কে তার এতটুকু ধারণা আছে। সবাই চুপচাপ খাচ্ছিল, তখনই তরু ফোন চাপতে চাপতে সিঁড়ি বেয়ে নেমে সোজা তাজিমের পেছনে গিয়ে দাঁড়ায়। ফোনের দিকে দৃষ্টি সীমাবদ্ধ রেখে বলল, ভাইয়া। তরুর ডাকে তাজিম পিছন ফিরে তাকালো। তরু বরাবরের মতোই একটা লুজ শার্ট আর ফুল প্যান্ট পরেছে। শার্টটা সাদা রঙের, শার্টের হাতা দুটো হালকা ফোল্ড করা আর কালো ডেনিম প্যান্ট। স্ট্রেট করা লম্বা সোনালি রঙের চুলগুলো কোমর অবধি ছড়িয়ে আছে, যা তরুর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। ঠোঁট আর বাম গালে থাকা তিল দুটো ও তার ব্যতিক্রম নয়, ধবধবে ফর্সা গায়ের রং। তরুর মধ্যে একটা বিদেশি বিদেশি ব্যাপার আছে, অবশ্য থাকাটাও স্বাভাবিক, কারণ 12 বছর বয়স থেকে সে লন্ডনে থেকেছে। তরু দেখতে একরকম, যে তাকে দেখবে সেই তার মায়ে পড়বে, যদিও তরুর ব্যবহারে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। তাজিম ভুরু কুচকে শুধালো, কি হলো, তুই কি কোথাও যাচ্ছিস নাকি? তরু এবার নিজের ফোনের উপর থেকে দৃষ্টি সরিয়ে তার ভাইয়ের দিকে তাকালো, তারপর গম্ভীর গলায় বলল, হ্যাঁ ভাইয়া, আমি বাইরে যাচ্ছি। তাজিম কেন যেন ভয় পেল। সে ভর্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাবি তুই? তাজিমের এহেন প্রশ্নে তরুর মুখে বিরক্তি স্পষ্ট। ভীষণ বিরক্ত সে। এইসব প্রশ্ন তার ভালো লাগে না, একদম ভালো লাগে না। তরু রাগী চোখে তাজিমের দিকে তাকাতে তাজিমের গলায় খাবার আটকে যায়। তাকে কাশতে দেখে সাফওয়ান এহসান তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। কি হলো? এই নে পানি খা। তাজিম এক গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে ফেল, তারপর তরুর দিকে তাকিয়ে বলল, কোথায় যাবি তুই? আসলে তরু, আমি বলছিলাম কি, তুই তো এইখানে এক প্রকার নতুন, কিছু চিনিসও না। আমি বরং ড্রাইভারকে বলে দিচ্ছি, তুই যেখানে যেতে চাস উনি তোকে নিয়ে যাবে। তাজিমের কথার প্রেক্ষিতে তরু বুকের উপর হাত বেঁধে শান্ত গলায় বলল, কোনো প্রয়োজন নেই ভাইয়া, আমি ছোট নই যে হারিয়ে যাব। আর তাছাড়া আমি নিজে ড্রাইভ করে যেতে লাইক করি, না। শোনো, যে জন্য ডাকলাম, আমাকে কল করে একদম বিরক্ত করবে না, যেহেতু আমার ফিরতে দেরি হবে। কি? কিন্তু যদি তরু বিরক্ত মাখা কণ্ঠে একটু জোরেই বলল, আমার প্রয়োজন হলে আমি নিজেই তোমায় কল করে নেব, সো আমাকে একদমই বিরক্ত করবে না। কথাটা বলে উত্তরের অপেক্ষা না করেই তরু বাড়ি থেকে বেরিয়ে গেল। সাফওয়ান এহসান নীরব দর্শকের মতো এতক্ষণ যাবৎ সব কিছু দেখছিলেন। অবশ্য তার যে করার কিছুই নেই, কারণ তার মেয়ে এখন আর সেই ছোট্টটি নেই যে তাকে এসে কন্ট্রোল করবে, বাধা দিবে, যেমনটা সে 12 বছর আগে দিয়েছিল। সে তো পারবে না এখন সেটা করতে। সাফওয়ান এসব কথাই ভাবছিল, কিন্তু তখনই সে অনাকাঙ্ক্ষিত কিছু কথা শুনতে পেল। জোহরার আগে এতক্ষণ গজগজ করছিলেন, তরু চলে যাওয়ায় মাত্র সে বলতে শুরু করলো, আমি বারবার বলেছি
তোমাদের এই তরু কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। ওকে এখন আটকানো দরকার। আমার তো ওকে পাগল বলেই মনে হয়। শোনো, আমি আগেও বলছি, এখনো বলছি, ওর মাথায় সমস্যা আছে। দেখো না সব সময় কেমন মেজাজ দেখায়। ওকে লন্ডনে না পাঠিয়ে কোনো পাগলাগারদে রেখে আসা উচিত ছিল। তাহলে দেখতে ও এতদিনে সুস্থ হয়ে যেত আর সুস্থ মানুষের মতো আচরণ করত। দেখো, এই বাড়িতে কিন্তু এসব চলবে না। এখানে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে। আমার সামনে এমন মেজাজ দেখানো চলবে না। তাজিম এতক্ষণ সবটা দাঁতে দাঁত চেপে সহ্য করছিল, কারণ সে অন্য কিছু একটা নিয়ে অনেক চিন্তায় আছে। এই মুহূর্তে জহুরার সাথে সে কোনো রকমের তর্কে যেতে চাইছিল না, কারণ জহুরার শেষের কথাটা তার ইগোতে গিয়ে লাগলো। সে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে জহুরার উদ্দেশ্যে বলল, মিসেস এহসান, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই বাড়িটার অর্ধেক আমাদের দুই ভাই বোনের নামে। তাই এই বাড়িতে আমাদের যেভাবে খুশি আমরা সেভাবে থাকব। আর আপনি এটা নিশ্চয়ই জানেন যে বাবার ছোট্ট কোম্পানিটাকে আমি দাঁড় করিয়ে এত বড় বানিয়েছি। তাজিম একটু থামলো, তারপর একটা তার ছেলের হাসি দিয়ে বলল, কোম্পানির সিইও আমি। হ্যাঁ, আমি চাইলে আমার বোনকে নিয়ে অন্য যে কোনো জায়গায় থাকতে পারি, তাতে অবশ্যই আমাদের ভালোই হবে। তাজিমের কথা শুনে সাফওয়ান এহসান ভাঙ্গা কণ্ঠে বলল, না বাবা, তোরা এখানেই থাক। দয়া করে চলে যাওয়ার কথা বলিস না। আমি আর কয়দিনই বা বাঁচব। এমনিতেই তোদেরকে কখনো নিজের কাছে রাখতে পারিনি। এখন অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন তোরা এখানেই থাক। দেখলেন তো, শুধু এই কারণে, শুধু এই একটা কারণে আমরা এখানে আছি। আমরা এখানে থাকব আর আমাদের মতো করেই থাকব। আর ভুলেও ভবিষ্যতে আমার বোনকে নিয়ে কোনো কিচ্ছু বলবেন না। আমার বোনও, তাই ওর কিসের ভালো হবে না হবে সেটা আমিই দেখে নেব। কথাগুলো বলেই তাজিম নিজের রুমে চলে যায়। সাভার সিটি, ঢাকা, খান মেনশন। বিকালবেলা কলিং বেলের আওয়াজে সাবিনা খাতুন একটু বিরক্ত হলেন এবং আশেপাশে তাকিয়ে যারাকে ডাক দিলেন। যারা মা, একটু গিয়ে দেখো তো কে আসলো। মা, আমি তো তরকারি কাটছি, আপনি গিয়ে একটু দেখুন না কে আসলো। এই বিকেলবেলা আবার কে আসলো? এই হানাটাকেও কাজের সময় পাওয়া যায় না। অগত্যা সাবিনা খাতুনকেই বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতে হলো। দরজা খুলে সামনে একটা মিষ্টি দেখতে বিদেশিনীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন সাবিনা খাতুন। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো তরু। সাবিনা খাতুন কপাল কুঁচকে জিজ্ঞাসা কণ্ঠে শুধালেন, কে মা তুমি, কাকে চাও? সাবিনার কথাই উত্তর না দিয়েই তাকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে তরু তার সামনে ঝুঁকে পা ধরে সালাম করলো। এরপর তার এরূপ কর্মকাণ্ডে হতবাক হয়ে গেলেন সাবিনা খাতুন। হক চুকিয়ে বলে উঠলেন, আরে কি হয়েছে, কি করছো তুমি? এদিকে যারা অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও শাশুড়ির না ফেরাতে একটু বিচলিত হয়, যার জন্য সে তাড়াতাড়ি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দরজার সামনে আসলো এবং তরুকে দেখা মাত্রই সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। যাতে তরু একটু বিরক্ত হলো, মুখে কিছুই বলল না। আপনি, তুমি এসেছো? আমি তো ভাবতে পারছি না। তুমি যখন কল করে আমাকে বললে যে তুমি এখানে আসবে আর অ্যাড্রেস দিতে বললে, আমি তো তখন খুব খুশি হয়েছিলাম, কিন্তু পরে মনে হলো তুমি হয়তো আসবে না। যারা একটু মন খারাপ করে কথাটা বলল, তোর কিছুই বলছি না। সে এই ধরনের কথাতে বিরক্ত বোধ করে। এসব শুধু আদিক্ষেতা তার কাছে। তবে তার মেজাজ ঠিক রাখতে হবে এখন। যারা মা, কে ও? প্রশ্নটা শুনে তরু প্রথমবারের মতো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ওর গলা শুকিয়ে আসছে। সে মনে মনেই বলতে লাগলো, না না না, কিছুতেই না। আমার আসল পরিচয় কিছুতেই বলা যাবে না, কিছুতেই জানতে দেয়া যাবে না আমি কে আর কেন এখানে এসেছি। আরে মা, ও তো আমার যারাকে আর কিছু বলতে না দিয়ে তরু স্বাভাবিক স্বরেই বলে উঠল, ফ্রেন্ড, আন্টি, আমি ওর দুঃসম্পর্কের বন্ধু হই, আর আমার নাম ত্রানা চৌধুরী। তরুর কথা শুনে যারা চুপ হয়ে যায়। সে ভুল করে বলে দিতে যাচ্ছিল তরুর পরিচয়। আসলে এতদিন পর বোনকে সামনাসামনি দেখে তার খেয়ালই ছিল না। এদিকে তরুর কথায় সাবিনা খাতুন ভুরু কুঁচকে ওর দিকে তাকালেন। দূর সম্পর্কের বন্ধু? এটা আবার কেমন বন্ধু? তখনই তরু বলে উঠল,
আসলে আন্টি, আমরা বন্ধু হলেও আপন ভাই বোনের মতো। যারা তো আমাকে নিজের আপন বোন হিসেবেই পরিচয় করিয়ে দেয় অন্যদের কাছে। কথাটা শুনে যারা কিছুটা কষ্ট পেল, সত্যি তো তারা তো আপন বোন নয়, সৎ বোন, যেটা যারা কখনো মানতে চায় না। তারা ছোটবেলা থেকে একে অপরের থেকে দূরে থাকলেও যারা তরুকে নিজের আপন বড় বোনই ভাবে। তাই তো তরু না চাইলেও যারা সবসময় ওর সাথে যোগাযোগ রেখেছিল। আর লন্ডনে বেশ কয়েকবার গিয়েছিল যারা, শুধুমাত্র তার বোনের সাথে কিছু সময় কাটানোর জন্য। কিন্তু তরু বরাবরই তাকে এড়িয়ে যেত, যেটা যাকে অনেক কষ্ট দিত। না না, এসব আমি কি ভাবছি? আপু তো নিজের পরিচয় কাউকে জানাতে পারবে না। ছোটবেলা থেকে তো বাবা সবাইকে বলে দিয়েছে যে বাইরের সবাই জানবে তরু আপু মারা গিয়েছে। যদিও আমি তার কারণটা জানি না, তবে এতে যদি আপুর ভালো হয়, আমি ভবিষ্যতেও কাউকে আপুর পরিচয় সম্পর্কে বলবো না। আরে যারা, কি ভাবছো? ওকে বাইরে দাঁড় করে রাখবে নাকি? এসো মা, ভেতরে এসো। তারপর সবাই ভেতরে যায়। যারা দরজাটা লাগিয়ে দেয় এবং ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। তরু পুরো বাড়িটার দিকে একবার চোখ বুলায়। বেশ সুন্দর আর বড় বাড়িটা। ত্রানা, মা তুমি এখানে বসো, আর যারা তুমি বরং ওর জন্য চা মিষ্টি নিয়ে এসো। সাবিনার কথায় যারা মাথা নেড়ে চা বানাতে চলে গেল। এদিকে সাবিনা গিয়ে তরুর পাশে বসলেন। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? জি আন্টি, সবাই ভালো আছে। মা, তুমি কিছু মনে করো না তো? আমি প্রথমে তোমাকে চিনতে পারিনি। তুমি কি যারার বিয়েতে ছিলে না? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। আসলে শাশু, এতটুকু বলে তরু থেমে যায়। সাবিনা খাতুন তরুর দিকে অবাক চোখে তাকায়, যেটা দেখে তরু ছোট একটা শ্বাস ফেলে বলে, না মানে আন্টি, আমি তখন পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম আর দেশের বাইরে ছিলাম, তাই আসতে পারিনি। তরুর মুখে মুখে কথাটা বললো। তরু মনে মনে বলে, মিথ্যে কথা, আমি আসিনি কারণ আমার আসা নিষেধ ছিল। যদিও আমার না আসার কারণ সেটা না, আসলে আমি চাইনি আমার জন্য জারার বিয়েটা ভেঙে যাক। ও আচ্ছা, বুঝলাম। যাই হোক মা, তুমি কিন্তু দেখতে ভীষণ মিষ্টি। কথাটা বলে সাবিনা খাতুন তরুর মাথায় হাত রাখলেন। তরু একটু হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। পারবেই বা কী করে? তরু যে ঠিকমতো হাসতেই জানে না। তার হাসি যে বরাবরই অদ্ভুত। কখনো সে রহস্যময়ী হাসি দেয়, আবার কখনো পাগলের মতো হাসে। সে চায় না তার তেমন হাসি দেখে সাবিনা খাতুন ভয় পেয়ে যাক। তাই সে তার হাসার বৃথা চেষ্টা করল না। আচ্ছা মা, তুমি বসো। ওই তো যারা নাস্তা নিয়ে আসছে, তোমরা গল্প করো কেমন? আর আজকে কিন্তু কিছুতেই যেতে পারবে না। হ্যাঁ আন্টি, আমি আজকে থাকবো ভেবেই এসেছি। খুব ভালো করেছো, এমনিতেও আমি তোমাকে যেতে দিতাম না। কথাটা বলে সাবিনা খাতুন মুচকি হেসে নিজের রুমে চলে গেলেন। সাবিনা খাতুন চলে যেতে যারা হাতে করে ট্রেনে এসে তরুর সামনে থাকা টি টেবিলের উপর রাখে। তারপর তরুর পাশে বসে তরুর দিকে চা এগিয়ে দেয়। তরু চায়ের কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিয়ে আবার কাপটা টেবিলের উপর রেখে দেয়। তখন যারা বলে ওঠে, আচ্ছা আপু, একটা কথা বলবে? যারার কথায় তরু জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। বাবা কেন সেই ছোটবেলা থেকে সবাইকে তোমার পরিচয় জানাতে কঠোরভাবে নিষেধ করেছে? তরু কপালে হাত দিয়ে বিরক্তিমাখা স্বরে বলল, হয়তো কোনো কারণ আছে যারা, হয়তো সেটাই আমাদের সবার জন্য ভালো, তাই উনি এই কথাটা বারবার বলেছেন। তরু গম্ভীর কণ্ঠে বলল, তুমি কি এ ব্যাপারে কিছু জানো না আপু? ব্যাপারটা যেহেতু আমার সাথে কানেক্টেড, সেহেতু আমার ব্যাপারটা না জানার কথা নয় যারা। জানিস তো, সব প্রশ্নের উত্তর সবসময় দেয়া যায় না। মনে কর এটাও তেমন একটা প্রশ্ন। আমি এখন তোকে কিছুই বলতে পারবো না। শুধু জেনে রাখ, আমার পরিচয়টা যতদিন কেউ জানবে না ততদিন সব ঠিকঠাক থাকবে। তাই নিজের ভালো চাইলে তুই ভবিষ্যতেও কাউকেই আমার সম্পর্কে কিছু বলবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে আপু। যারা মনে মনে বলে, আমি তোমাকে বারবার প্রশ্ন করে রাগিয়ে দিতে চাই না আপু। কি ভাবছিস? কই আপু, কি না, কিছু না তো। শোন, আজ থেকে আমি শুধুই তোর বন্ধু, আর অন্য কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে, মনে থাকে যেন। যাই হোক, আশেপাশে তাকিয়ে বলল, এখন আমাকে এটা বল যে বাড়িটা এত ফাঁকা ফাঁকা কেন? আর কেউ কি থাকে না এই বাড়িতে? কি যে বলো না আপু, এই বাড়িতে আমার শ্বশুর বাড়ির সবাই থাকে। তো কোথায় তারা? কাউকেই তো দেখছি না। নাহিদার বাবা তো অফিসে আছে এখন, আর ভাইয়া তো সারাক্ষণ তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। যারার বিয়ের পর তোর সাথে যারার কোনো কথা হয়নি, কারণ সেটাতে সাফন এহসানে করা নিষেধাজ্ঞা ছিল।
সে বিয়ের আগেই বলে দিয়েছিল যে বিয়ের পর তোর সাথে যারার কোনো সম্পর্কই অবশিষ্ট থাকবে না, তবেই এই বিয়েতে রাজি হবেন। সেই হিসাবেই তরু জিজ্ঞেস করে, তোর বরের নাম বুঝি নাহিদ? যারা মুচকি হেসে বলল, ওর নামই নাহিদ। বুঝলাম, কিন্তু এই ভাইয়াটা আবার কে? ভাইয়া মানে আমি নীলাভ ভাইয়ার কথা বলছি আপু। সম্পর্কে সে আমার দেবর হলেও আমি তাকে ভাইয়া বলে ডাকি, কারণ সে আর নাহিদ মাত্র 2 বছরের বড় ছোট, তোমার আর আমার মতো। কথাটা বলেই হাসতে থাকে যারা। তরুর দিকে তাকিয়ে দেখে তরু কোনো একটা ভাবনায় গভীরভাবে ডুবে আছে। এই আপু, কি হলো তোমার? কি ভাবছো? যারার কথাই তরুর ধ্যান ভাঙে। তরু কথা ঘুরিয়ে বলে, কিছুই না। তুই কি আমাকে তোর শ্বশুর বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবি না? কেন দেখাবো না, চলো আপু। তারপর যারা আর তরু সিঁড়ি পেয়ে উপরে উঠে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাতে লাগলো। হ্যাঁ রে যারা, তোর বরের সাথে তোর বিয়েটা হলো কি করে রে? মানে তোর শ্বশুর বাড়ির সবাই মেনে নিল কি করে? যারা পুরোতই কুঞ্চিত করে বলল, মেনে নিল কি করে মানে? কি আপু? না মানে বলতে চাইছিলাম তোদের বিয়েটা কি করে হলো, এই আর কি। হয়েছে কি আপু, নাহিদ মানে আমার হাজবেন্ড সহ আমার শ্বশুরবাড়ির সবাই আগে আমাদের বাড়ির সামনের বাড়িটায় থাকতো। তারা আমাদের প্রতিবেশী ছিল। তোমার কি তাদের কথা মনে নেই আপু? কথাটা বলে যারা তরুর দিকে তাকাতেই দেখলো তরু আবারও কোনো ভাবনায় ডুবে আছে। কি হলো আপু? আর রে যারা, অত ছোটবেলার কথা কি আর মনে থাকে? আর তাছাড়া আমার 12 বছর বয়সেই তো আমি ভাইয়ার কাছে লন্ডনে চলে গিয়েছিলাম। সেটাও ঠিক। আচ্ছা, ওনারা আমার প্রতিবেশী হলে এখানে এলো কেন? তা তো ওনারা 12 বছর আগে এই বাড়িটা কিনে এখানে শিফট হয়েছে। আর নাহিদ আমাকে ভালোবাসতো। 3 বছর আগে নাহিদ আমাকে প্রপোজ করেছিল, আর আমিও অ্যাকসেপ্ট করেছিলাম। তারপর আমি জানি না, নাহিদি ওর পরিবারকে রাজি করিয়ে বাবার কাছে প্রস্তাব নিয়ে যায়। কেন জানি না বাবা রাজি হচ্ছিল না, কিন্তু মা রাজি ছিল, আর মায়ে বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে। তরু যারার কথা মন দিয়ে শুনছিল বলে মনে হচ্ছিল না, উল্টো তাকে দেখে মনে হচ্ছে এসব কথা সে আগে থেকেই জানে। যারা আর তরু পুরো বাড়িটা হেঁটে হেঁটে দেখছিল আর কথা বলছিল। যারা তরুকে সব কিছু দেখাচ্ছিল, কিন্তু হঠাৎই একটা রুমের সামনে আসতেই তরু থেমে যায় এবং চোখ বন্ধ করে অনেক বড় একটা নিঃশ্বাস নেয়। তরুকে দাঁড়িয়ে যেতে দেখে যারা ভুরু কুঁচকে বলে, কি হলো আপু, থেমে গেলে কেন? তরু যারার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দরজা খুলে রুমটার ভেতর ঢুকে পড়ে। যারা তরুর পেছন পেছন আসে। আরে আপু, এটা তো নীলাভ। হ্যাঁ, এটা তো নীলাভ ভাইয়ার রুম। ওয়েট, কিন্তু সেটা তুমি জানলে কি করে? তরু যারার কথাই কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আপু, এই আপু। যারাটাকে তরু চোখ মেলে তাকায়, তারপর পুরো রুমটাতে চোখ বুলায়। রুমটা বেশ বড় আর গোছানো ছিল। হঠাৎই তরুর চোখ আটকে যায় দেওয়ালে ঝোলানো বড় ফ্রেমের একটা ছবির দিকে। তরু এগিয়ে যায় সেই ছবির দিকে। যারা তরুর পেছন পেছন যায়। ছবিটাতে একজন সুদর্শন যুবক এবং তার পাশে একজন সুন্দরী মেয়ে আছে। তরুর চোখ আটকে যায় যুবকটির ওপর। তরু একটা শুকনো ঢোক গিলে যুবকটির অবয়ের উপর হাত রাখলো। চোখ দুটো ছলছল করে উঠল। তার হঠাৎই পাশে থাকা মেয়েটির ছবির উপর চোখ পড়তে চেহারার রং পাল্টে যায় তরুর। যদিও দুটো মুখই তার পূর্ব পরিচিত, তাও সে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, এই মেয়েটাকে যারা? কথাটা ততটা জোরে না বললেও তরুর চেহারা দেখে কেঁপে ওঠে যারা। মনের সাহস জুগিয়ে বলে, আপু, ছবিতে থাকা ছেলেটি হলো নীলাভ ভাইয়া। আর মেয়েটা? আর মেয়েটি হচ্ছে আয়ু আপু, আমার খালাতো ননদ। কিন্তু ওর ছবি নীলাভের সাথে কেন? তরুর প্রশ্ন শুনে যারা অবাক হয়, কারণ তরু কোনো নীলাভের বিষয় এত জানতে চাইছে সেটা তো সে বুঝে উঠতে পারছে না। যারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করে, আয়া আপু নীলাভ ভাইয়ার গার্লফ্রেন্ড, সেই সাথে তার হবু বউ। আর কিছুদিন পরে ওনাদের বিয়ে হবে। নীলাভ ভাইয়া ওনাকে যারা কথাটা শেষ করার আগেই তার সামনে থাকা ছবিটা ভেঙে কাজগুলো চারিদিকে ছিটকে পড়ে। হ্যাঁ, তরু নিজের হাত দিয়ে ঘুষি মেরে ছবিটা চোখের পলকে ভেঙে ফেলেছে। যা দেখে যারা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, বুঝে উঠতে পারছে না এইমাত্র কি হলো তার চোখের সামনে। তরুর হাতে রক্ত দেখে যারার হুঁশ ফেরে। আপু,
এটা তুমি কি করলে? তোমার হাত থেকে তো রক্ত পড়ছে, তুমি কেন ছবিটা এভাবে ভেঙে ফেললে? এখন আমি সবাইকে কি বলবো? বলবি পড়ে গিয়ে ভেঙে গেছে। যারা আমি চলে যাচ্ছি। সে কি আপু, তোমার হাতে ওষুধ লাগাতে হবে, তুমি কোথায় যাচ্ছ? তরু যারার কোনো কথা না শুনে বাড়ি থেকে সোজা বেরিয়ে যায়। তারপর গাড়ি স্টার্ট দিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ঘুরিয়ে নেয়। এদিকে কিছু ভাঙ্গার শব্দে সাবিনা খাতুন ছুটে আসে নীলাভের রুমে। এসে দেখে যারা দাঁড়িয়ে আছে কাঁদছে। তখনই তার চোখ পড়ে ফ্লোরের উপরে ছড়িয়ে পড়া ছবির ভাঙ্গা কাজগুলোর উপর। এই কি যারা, এটা কি করে হলো? ছবিটা এভাবে ভেঙে গেল কি করে? এখন কি হবে? নীলাভ এসে দেখলে তো রক্ষে থাকবে না। সাবিনার কথাতে যারা এবার শব্দ করে কেঁদে ফেলে। মিথ্যা বলা ছাড়া তার কাছে যে এখন আর কোনো উপায় নেই। আসলে মা, ছবিটার উপর অনেক ধুলো জমে গিয়েছিল, যার জন্য আমি ছবিটা পরিষ্কার করতে এসেছিলাম, আর তখনই অসাবধানতার বশত ছবিটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে মা। ভাইয়া দেখলে তো অনেক কষ্ট পাবে আর অনেক রাগারাগিও করবে। আমাকে ক্ষমা করে দিন মা, আমার আরও সাবধান হওয়া উচিত ছিল। যারা কান্না আর অনুশোচনা দেখে সাবিনা আর যারাকে কিছুই বলতে পারলেন না। তাছাড়া আগে তাকে পরিস্থিতি সামাল দিতে হবে। নীলাভ এখনও পর্যন্ত যারাকে ভাবি হিসাবে মেনে নিতে পারেনি। আর এখন যদি সে এসব জানতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। যারা, তুমি কান্না করো না, ভুল হতেই পারে। তোমার কোথাও লাগেনি তো আবার? না মা, আমি ঠিক আছি। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি একটা সার্ভেন্টকে বলে নীলাভের জানার আগে ছবিটা আবার বাঁধিয়ে আনবো। কিন্তু তুমি আর এই রুমে এসো না প্লিজ, জানোই তো নীলাভ কেমন। সাবিনার কথায় যারার কিছুটা খারাপ লাগলো। সে মাথা নিচু রেখে বলে, আচ্ছা মা। খুব বড় ভুল করেছিলে তুমি লাভ। জাস্ট মাই লাভ হও বলে তোমাকে আমি কিছুই করতে বা বলতে পারিনি এতদিন। তবে তুমি যদি ভেবে থাকো অন্য মেয়ের সাথে তুমি ঢলাঢলি করে বেড়াবে আর তুমি আমার লাভবার্ড বলে আমি তোমায় বারবার ছেড়ে দেব, তুমি যা করতে চাইবে তাই করতে দেবো, তাহলে তুমি ভুল ভাবছো। অনেক মুক্ত আকাশে উড়ে বেরিয়েছো, এবার আমার খাঁচায় তোমার বন্দি হওয়ার পালা প্রেম পাখি। কথাগুলো বলছিল আর কার ড্রাইভ করছিল তরু। বেশ কিছুক্ষণ পর গাড়িটা একটা ক্লাবের সামনে এসে থামে। তরুর হাত থেকে রক্ত পড়ে যাচ্ছে, কিছুতে রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তরু এবার বিরক্ত হয়ে গাড়ির ভিতর থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে একটা ব্যান্ডেজ নিয়ে হাতে পেঁচিয়ে নিল। তারপর একটা বড় হুডিওয়ালা জ্যাকেট পরে গাড়ি থেকে নেমে ক্লাবের ভিতর প্রবেশ করলো। আশেপাশে তাকিয়ে পেছনের দিকে একটা টেবিলে গিয়ে বসে পড়ল। এর মধ্যে তরুর ফোনে তাজিমের কল আসে। তাজিম অনেকক্ষণ ধরেই তরুকে এক নাগারে কল করে যাচ্ছিল, তাই এবার তরু বাধ্য হয়ে কলটা রিসিভ করে। কি হয়েছে ভাইয়া, তুমি আমাকে কেন বিরক্ত করছো বলো তো? তোমাকে না বলেছি আমার একদম কল করে বিরক্ত করবা না? তুই কেন যারা শ্বশুরবাড়ি গিয়েছিলিস তরু? তুই কি ভুলে গেছিস? দেশে ফেরার আগে তুই আমাকে কথা দিয়েছিলি তুই ওই বাড়িতে যাবি না। তাজিমের কথা শুনে তরু পাগলের মতো হাসতে লাগলো। হাসছিস কেন তরু? কেন গিয়েছিলি বল ওই বাড়িতে? আবার নতুন করে অশান্তি ঝামেলা সৃষ্টি না করলেই কি হচ্ছে না তোর? প্রথম কথা হলো আমি যে এই কথাটা রাখবো না তা তুমি আগে থেকেই জানতে। আর দ্বিতীয় কথা হলো তরুলতা মানেই তো অশান্তি ঝামেলা, তাই অশান্তি তো হবেই। সবে তো মাত্র শুরু হয়েছে, আগে আগে দেখো হতা হে ক্যা। সবাইকে যে নিজের ভুলের শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তি তরুলতা নিজে দেবে সবাইকে। যেমন এখন তুমি আমার কথার অবাধ্য হয়ে আমাকে কল করে আমাকে বিরক্ত করার জন্য শাস্তি পাবে। না তরু, আমার কথাটা শোন বোন আমার। হ্যালো তরু, হ্যালো। তরু কলটা কেটে দিয়ে সাথে সাথে ফোন থেকে সিম কার্ডটা বের করে নষ্ট করে ফেলে দেয়। এর কিছুক্ষণ পরে ওয়েটার মেনু কার্ড নিয়ে আসে তরুর কাছে। ম্যাম, আপনার জন্য কি আনবো? 1 বটল হুইস্কি অ্যান্ড 2 বটল ওয়াইন, আপাতত এগুলোই আনুন। তরুর অর্ডার শুনে ওয়েটার তরুর দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে চলে যায় তরুর করা অর্ডার আনতে। অন্যদিকে এর কিছুক্ষণ পরে নীলাভ তার টিম সহ মিস্টার শাফেদ শাহরিয়ারের সাথে সেই একই ক্লাবে এসে হাজির হয়। তবে সেখানে ছিল সিভিল ড্রেসে। মিস্টার শাফেদের ক্লায়েন্টের সাথে মিটিং শুরু হলো। নীলাভ সহ সব পুলিশ অফিসার আলাদা আলাদা টেবিলে বসে পড়ে। নীলাভ যে টেবিলে বসেছিল তারই অপর পাশের শাড়ির পাশাপাশি টেবিলে তরু বসে বসে ড্রিঙ্কস করছিল। ওয়ান মোর। ম্যাম, আপনি অলরেডি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছেন। একসাথে এত ড্রিঙ্কস করা ঠিক হবে না।
ওয়েটারের কথা শুনে তরু রেগেমেগে ওয়েটারের কলার চেপে ধরে ওয়েটারের মাথায় এক গ্লাস ড্রিঙ্কস একেবারে ঠেলে দেয়। হাউ ডিয়ার ইউ রাস্কেল! আমাকে জ্ঞান দেওয়ার কে আপনি? আমার কি করা ঠিক হবে আর কি করা ঠিক হবে না সেটা কি আমি আপনার কাছ থেকে শিখবো? কে বলেছে আপনাকে আমার জন্য চিন্তা করতে? আমি একজন অ্যাডাল্ট, আমার যা ইচ্ছে হবে তাই করব। আমি আর সেই ছোট্টটি নেই যে আমি ভয় পাবো। আমার রাস্তায় যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি জাস্ট শেষ করে ফেলবো। কথাটি বলি তরু যেই না ওয়েটারকে চড় মারতে যাবে, ঠিক তখনই নীলাপ তার চেয়ার থেকে উঠে এসে তরুর হাত ধরে ফেলে। নীলাপ এতক্ষণ যাবৎ সব কিছু লক্ষ্য করছিল, কিন্তু সে যেই কাজে এখানে এসেছে সেই দিকেই কনসেন্ট্রেশন করতে চাইছিল, কিন্তু মেয়েটির অতিরিক্ততার জন্য তাকে উঠে আসতেই হলো। এই, আপনি ওনার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন কেন? একে তো ড্রিঙ্কস করেছেন, তার উপর মাথালে অসভ্যতামি করছেন। এক্ষুনি সরি বলুন ওনাকে, কুইক। এইদিকে নীলাপের চেহারা দেখা মাত্রই তরু স্ট্যাচু হয়ে গেছে। নীলাপ যেই মুহূর্তে তরুকে স্পর্শ করেছে, ঠিক সেই মুহূর্তেই তরু বুঝে গিয়েছে এটা আর কারোর স্পর্শ নয়, তার লাভের স্পর্শ। যেই স্পর্শ পাওয়ার জন্য সে না জানি কতদিন রাত ছটফট করেছে, নির্ঘুম থেকেছে, এক পলকে তাকিয়ে রয়েছে তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে, যেন লাজ লজ্জা বলতে কোনো কিছুর সাথেই সে পরিচিত নয়। অতিরিক্ত ড্রিঙ্কস আর প্রচণ্ড শখের কারণে তোর চারপাশ আবসা হয়ে আসতে শুরু করেছে, তবু সে এক প্রকার যুদ্ধ করে চোখ মেলে তাকিয়ে রয়েছে নিজের অতি প্রিয় মানুষটার দিকে। কি হলো, এমন নির্লজ্জের মতো তাকিয়ে আছেন কেন? শুনতে পাননি আমি কি বলেছি? এখন ওনাকে সরি বলুন। নীলাপের অর্ডার তরুর ওপর ম্যাজিকের মতো কাজ করলো। এদিকে ওয়েটার এখনও ভয়ে কাঁপছে। তরুর হিংস্রতার কথা মনে পড়তেই ওয়েটার বলে, থাক স্যার, ওনাকে আর ক্ষমা চাইতে হবে না। ওয়েটার চলে যেতে নিলেই তরু বলে ওঠে, আমি আমার কাজের জন্য মোটেও অনুতপ্ত নই, বুঝলেন? আপনি ভুল করেছিলেন আমাকে জ্ঞান দিতে এসে, তাই ক্ষমা আপনার চাওয়া উচিত ছিল। যদিও আমার কাছে আপনি ক্ষমা চাননি, তবুও আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, কারণ আমার লাভ আমায় অর্ডার করেছে। আসলে কি বলুন তো, আমার লাভবারটা সব সময় আমার দোষটাই দেখে। আমি কেন সেই দোষটা করলাম সেটা কখনোই খোঁজে না। বাই দ্য ওয়ে, আই এম সরি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তরু থামলো। এইদিকে তরুর এরকম কথার আগাগোড়া কিছুই বুঝতে না পেরে ওইটা তরুর দিকে তাকাতেই তরু ওইটারের দিকে অগ্নি দৃষ্টিতে তাকাই। তরু লাল লাল চোখ দুটো দেখে ওইটার একটা ছোট্ট ঢোক গিলে সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে তরু পরপর দুইবার লাভ বলে সম্বোধন করতে ভুরুকুচকে তরুর দিকে তাকায়। কেউ তাকে লাভ বলে ডাকুক এটা তার পছন্দ না। এক কথায় লাভ শব্দটি তার কাছে বরাবরই খুব অপ্রিয়, এমনকি আয়ুকেও সে কখনো তাকে লাভ বলে ডাকতে দেয় না। সেখানে এই অপরিচিত মেয়েটির মুখ থেকে এই অপ্রিয় শব্দটি শুনে তার রাগ যেন সপ্তম আকাশে। তরু পিছনে তাকাতে দেখে নীলাভ তার দিকে রাগি লুকে তাকিয়ে আছে, যেটা দেখে তরু নীলাভকে একটা চোখ টিপ মারে। এবার নীলাভ আর সহ্য করতে না পেরে দাঁতে দাঁত চেপে নিম্নস্বরে বলতে থাকে, আপনার মতো বেয়াদব মেয়ে আমি এই প্রথম দেখলাম। আপনার চেহারাটা আমি আমার মেমোরিতে নোট করে রাখলাম। পরের বার আপনাকে কোথাও দেখলে সোজা জেলে নিয়ে যাব, তারপর এমন শাস্তি দেব যে আপনার এই বেহায়পনা, পাগলামি আর অসভ্যতামি সব বের হয়ে যাবে। আমাকে আপনি না চিনে ভুল করেছেন। একজন অন ডিউটিতে থাকা পুলিশ অফিসারের সাথে এরকম আচরণ করার কারণে আমি চাইলে আপনাকে লকআপে ঢোকাতে পারি। তবে আমি এখানে একটা জরুরি কাজে আসাতে আপনি এই যাত্রায় বেঁচে গেলেন। ভবিষ্যতে কখনোই এএসপি নীলাভ জাহির খানের মুখোমুখি হওয়ার মতো ভুল করবেন না, পাগল কোথাকার। কথাটা বলেই নীলাভ নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে নিজের সিটে গিয়ে বসে পড়ে। শুধু পাগল নই, তার চেয়েও অনেক বড় কিছু লাভ। বন্দি তো অনেক আগে থেকেই হয়ে আছি, নতুন করে আর কি বা বন্দি করবে আমায়? কথাগুলো মনে মনে বলে তরু নিজের ফোন বের করে নীলাভের ছবি তুলতে শুরু করে। এতটা সুন্দর না হলেও তো পারতে লাভ, এমনিতেই তো ঘায়েল হয়ে গিয়েছিলে অনেক আগেই, এবার কি মেরেই শান্ত হবে? তরু এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলাভের দিকে, চোখের আড়াল হবার ভয়ে চোখের পলকে ফেলছে না সে। এই মুহূর্তেই দুনিয়ার কোনো কথাই তার মনে নেই। নীলাভ এইসব কিছুই লক্ষ্য করছিল, তবে সে ব্যাপারটা এখন এড়িয়ে যাবে বলে ঠিক করেছে। নীলাভের দিকে তাকিয়ে থাকতে থাকতে তরুর মনে পড়ে যায় কিছুক্ষণ আগের বলা তার কথাগুলো। আমি এখানে একটা জরুরি কাজে এসেছি, তাই যাত্রা আপনি বেঁচে গেলেন।
কথাটা মনে পড়তে তরুর বুকটা ধক করে ওঠে। সে তড়িঘড়ি করে নিজের ফোনটা হাতে নিয়ে কারোর নাম্বার খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তার ফোনে কারোর নাম্বারই নেই। হঠাৎই তার মনে পড়ে সে তো তাজিমের সাথে কথা বলার পর ফোনটা থেকে সিম কার্ডটা বের করে তখনই ভেঙে ফেলেছিল। ও নো, এখন কি হবে? শিট। তরুণ নিজের হুডিটা ভালোভাবে টেনে একটা মাস্ক পরে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে কিছু অদ্ভুত পোশাক পরিহিত মুখোশধারী লোক এসে উপস্থিত হয়। সবার হাতেই বড় বড় অস্ত্র। এরই মাঝে নীলাভ চোখ দিয়ে তার টিমের সবাইকে রেডি হওয়ার জন্য ইশারা করে। হয়তো মুখোশধারী লোকগুলো জানতো আজকে এখানে তাদের পুলিশের সাথে লড়াই করতে হবে, নিজেদের কাজ হাসিল করতে হবে, তাই ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিরাট লড়াই শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে নীলাভ একটু লক্ষ্যচ্যুত হয়ে পড়ে। সেই সুযোগে অপরপক্ষের একজন নীলাভকে টার্গেট করে গুলি ছোড়ে। গুলিটা নীলাভের গায়ে লাগবে। ঠিক সেই সময়ে তরুণ নীলাভের সামনে চলে আসে এবং গুলিটা সরাসরি তার বুকে গিয়ে লাগে। নীলাভ কিছু পৌঁছে ওঠার আগে তরুণ নীলাভের হাত থেকে রিভলভারটা নিয়ে সেই লোকটার দিকে তাক করে গুলি ছোড়ে। যে লোকটা গুলিটা ছুঁড়েছিল লোকটা সঙ্গে সঙ্গে মারা যায়, কারণ তরুর গুলিটা সরাসরি তার মাথায় লেগেছিল। আমার লাভকে মারা তো দূরের কথা, টাচ করতে আসলেও আমাকে টপকে তারপর যেতে হবে, যেটা কারো দ্বারা সম্ভব নয়, স্বয়ং আমার দ্বারাও নয়। মনে মনে কথাটা বলেই তরুণ অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর অপরপক্ষের লোকেরা হার মেনে পালিয়ে গেলে জায়গাটা কিছুটা স্বাভাবিক হয়। বেশ কিছু পুলিশ অফিসারও আহত হয় এই আক্রমণে, কিন্তু নীলাভ আর মিস্টার শাফেদ শাহরিয়ার পুরোপুরি সুস্থ ছিল। নীলাভ তরুর পালস রেট চেক করে দেখে তরু এখনও বেঁচে আছে। তাই নীলাভ আর সময় নষ্ট না করে নিজে ড্রাইভ করে তরুকে হাসপাতালে নিয়ে আসে, সাভার সেন্ট্রাল হসপিটাল। রোগীর অবস্থা তো বেশ ক্রিটিক্যাল বলে মনে হচ্ছে, ওনাকে এখনই ইমার্জেন্সিতে নিতে হবে। রোগীর বাড়ির লোক কে আছেন? নীলাভ বসা থেকে উঠে দাঁড়ে। হ্যাঁ ডাক্তার, আমি আছি। ডাক্তার নীলাভের দিকে কিছু কাগজ এগিয়ে দিয়ে বলে, আপনাকে কিছু বন্ড পেপারে সই করতে হবে। কিসের বন্ড পেপার? রোগীর অবস্থা বেশ খারাপ, বুঝতেই পারছেন, যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। ও আচ্ছা দিন, আমি সাইন করে দিচ্ছি। আচ্ছা, রোগীর নাম কি? রোগীর নাম তো, আরে ওনার নাম কি আমি কি করে জানবো? ডাক্তার চমকে তাকিয়ে বলে, মানে আপনি না বললেন আপনি ওনার বাড়ির লোক? নীলাভ হাতে লেগে থাকা রক্তগুলোর দিকে তাকিয়ে বলল, আরে তেমন কিছু নয় ডক্টর, মেয়েটা আমাকে বাঁচাতে গিয়ে ইনজিউর্ড হয়েছে, তাই আমাকে মেয়েটিকে হসপিটালে নিয়ে আসতে হলো। আমি তো মেয়েটিকে চিনিও না। ডাক্তার ভীত কণ্ঠে বলল, কি বলছেন? তাহলে তো এটা পুলিশ কেস। নীলাভ ফুরকুচকে জিজ্ঞেস করলো, তো তাদের কি? আমি এসপি নীলাভ জাহির খান বলছি। নীলাভ নিজের কার্ডটি ডাক্তারকে দেখাতে ডাক্তার ঢোক গিলে বলল, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনি এখানে সাইন করে দিন, আমি পেশেন্টের সার্জারির ব্যবস্থা করছি। নীলাভ পেপারে সাইন করে দিতে ডাক্তার চলে যেতে নেয়। তখনই নীলাভ পেছন থেকে বলে ওঠে, ডাক্তার শুনুন, রোগীর বাড়ির লোক এখানে নেই বলে যাতে ওনার ট্রিটমেন্টে কোনো ঘাটতি না হয়, আমি যে কোনো উপায়ে মেয়েটাকে সুস্থ দেখতে চাই। আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন, আর ওনার কন্ডিশন আমাকে টাইম টু টাইম ইনফর্ম করবেন। আমি যাওয়ার সময় রিসেপশনে আমার নম্বর দিয়ে যাব। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার নীলাভ, রোগীকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করা আমাদের কর্তব্য, তবে রোগীর অবস্থা খুবই খারাপ। বলে ডাক্তার সেখান থেকে অপারেশন করতে ওটিতে চলে গেল। নীলাভ বাইরে বসেছিল। না না, এইভাবে মেয়েটা কি অবস্থা এখানে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। মেয়েটা যেমনই হোক আমাকে বাঁচাতে গিয়ে তো ওনার আজকে এই অবস্থা। নীলাভ একটা ছোট্ট শ্বাস ফেলে ভাবতে লাগলো, মেয়েটার বাড়িতে কি করে খবরটা পৌঁছানো যায়। এক মিনিট, মেয়েটার সাথে তো নিশ্চয়ই ফোন ছিল, সেটা থেকে কোনো ইনফরমেশন পাওয়া গেলেও তো যেতে পারে। ভাবতে নীলাভ উঠে একটা নার্সকে ডাক দিল। হ্যাঁ স্যার বলুন, আপনার কি কিছু লাগবে? এই কেবিনে যে মেয়েটা অপারেশন হচ্ছে ওনার কাছে একটা ফোন ছিল, ওটা আমার লাগবে। আপনি যেভাবে পারেন এনে দিন। ওকে স্যার, আমি দেখি। বেশ কিছুক্ষণ পরে নার্সটি একটি ফোন নিয়ে এসে নীলাভের হাতে দিল। ওই নিয়মে স্যার, পেশেন্টের কাছে এই ফোনটা ছিল। থ্যাঙ্কস, আপনি যেতে পারেন। নার্স চলে যেতে নীলাভ ফোনটা হাতে নিয়ে চেয়ারে বসে ফোনটা উল্টে পাল্টে দেখতে লাগলো। অন্য সময় হলে নীলাভ কখনোই ফোনটা
খোলার চেষ্টা করতো না, তবে এখন এটা করতে হবে। যদি মেয়েটার কিছু হয়ে যায় কে বলতে পারে? তখন তো ওর বাড়ির লোককে নীলাভকেই খুঁজে বের করতে হবে। নীলাভ কিছুক্ষণ ভাবনায় চিন্তা করে ফোনটা ওপেন করতেই ওর চোখ কপালে উঠে যায়। উঠবেই বা না কেন? ফোনের লক স্ক্রিনে ওয়েলপেপারে যে ওর নিজেরই ছবি। নীলাভ ভুল দেখছে ভেবে ফোনটা আবার লক ওপেন করলো, কিন্তু না, সে ভুল দেখছে না। ফোনের ওয়েলপেপারে ওরই ছবি, তাও আবার হাসি মুখের ছবি। নীলাভ কবে এভাবে হেসেছে সেটা ওর নিজেরই মনে নেই। তার মানে কি মেয়েটা ওকে আগে থেকে চেনে? যদি চিনেও থাকে তাহলে কিভাবে চিনে? আর চিনলেই কি কেউ কারো ছবি নিজের ওয়েলপেপার বানায়? তাহলে কেন বানায়? নীলাভ আর ভাবতে পারলো না কি হচ্ছে এসব ওর সাথে, আর কেনই বা হচ্ছে। মেয়েটাকে দেখার পর থেকে ঝামেলা হয়েই যাচ্ছে। ফোনটাতে লক থাকাতে নীলাভ আর কিছুই দেখতে পারলো না। কারোর পাসওয়ার্ড কি হতে পারে তা অনুমান করার কারোর কি সাধ্য আছে? তাও আবার যদি কোনো অপরিচিত ব্যক্তির হয়ে থাকে সেটা তো অসম্ভব, তাই না? নীলাভ ফোন চেক করে দেখলো ফোনে কোনো সিম কার্ডও নেই। এবার পুরো মেজাজটাই বিগড়ে গেছে ওর। হঠাৎ ওর নিজের ফোনটা বেজে উঠলো। নীলাভ কলটা রিসিভ করলো। হ্যালো মিনার, বলো সব ওখানে ঠিক আছে তো? আর ওদের কাউকে ধরতে পেরেছ? হ্যাঁ স্যার, সবাই এখানে ঠিক আছে। আপনি কি ঠিক আছেন স্যার? একবার আসতে পারবেন এখানে? নীলাভ যাবে না বলতে গিয়েও বলল না। আচ্ছা, আমি 30 মিনিটের মধ্যে আসছি। নীলাভ কলটা কেটে দিয়ে তরুর ফোনটা হাতে নিয়ে নাড়তে নাড়তে রিসিপশনে এসে নিজের ফোন নাম্বারটা দিয়ে গাড়িতে করে বুড়োতে চলে আসলো। রাত 11টা। স্যার, আমরা সুস্থ, কাউকে তো অ্যারেস্ট করতে পারিনি। সবাই আহত অবস্থায় পালিয়ে গেছে। তবে ওই গ্যাংয়ের একজন মাথায় গুলি লাগার কারণে ঘটনাস্থলে মারা গিয়েছে। আর একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক, হসপিটালে ভর্তি করা হয়েছে। নীলাভ কিছু একটা ভেবে বলে ওঠে, কিন্তু স্যার, ওর আবার কিভাবে জীবনের ঝুঁকি আছে? আরে মিনার, বুঝতে পারছো না? ও এখন আমাদেরকে আসল অপরাধীর কাছে নিয়ে যাওয়ার রাস্তা। ও এখন নিজেই নিজেদের গ্যাংয়ের শত্রু হয়ে গেছে। তাই ওর মাধ্যমে যাতে আমরা ওদের কাছে পৌঁছাতে না পারি সেজন্য ওর গ্যাংয়ের লোকেরা ওকে মেরে ফেলার চেষ্টা করবে, আমি শিওর। বাহ স্যার, আমি তো এটা ভেবেই দেখিনি। আমি যা বললাম তাই করো, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা স্যার। নীলাভ বাসে এসে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়ল। অনেক ক্লান্ত থাকাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সকালবেলা সবাই ব্রেকফাস্ট করতে টেবিলে বসেছিল। নীলাভও ছিল সেখানে। খাবার সার্ভ করতে করতে সাবিনা খাতুন বলে উঠলেন, যারা টানাকে কাউকে কিছু না বলে কালকে ওভাবে চলে গেল কেন? ও না বলেছিল থাকবে? খাবার খাওয়ার সময় কথা বলা নীলাভ পছন্দ করে না। তাছাড়া ও কেসটা নিয়ে একটু চিন্তাতেও আছে। তাই মায়ের মুখে অপরিচিত কারোর নাম শুনেও সে ততটা গুরুত্ব দিল না। কিন্তু নাহিদ বলে উঠল, ত্রানা আবার কে মা? আরে যারা বলেনি তোকে? টানা হচ্ছে যারা দুঃসম্পর্কের বন্ধু। কি যারা বলনি ওকে? কেন চলে গেল কালকে? নাহিদকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, সেজন্য সেও মায়ের কথাই ততটা গুরুত্ব দিল না। আসলে মা, আপুর একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে চলে গিয়েছিল। আপনাকে বলে যাওয়ার সময় পাইনি। আমাকে বলতে বলেছিল, কিন্তু আমার আর পরে মনে ছিল না। মেয়েটার সাথে ভালো করে কথাও হলো না। একটু বিদেশিনী ধাঁচের, অদ্ভুত পোশাক আশাক আর গম্ভীর টাইপের হলেও মেয়েটা কিন্তু ভারী মিষ্টি দেখতে। আবার ওকে আসতে বলো তো, যারা কয়েকদিন এসে থেকে যাবে না হয়। আচ্ছা মা, বলবো। নাহিদের চোখ নীলাভের দিকে পড়তে সে জিজ্ঞেস করে, কি নীলাভ, খাবার খাওয়ার সময় আজকে আবার এত কি ভাবছিস? কিছু না ভাইয়া, আসলে একটা নতুন কেস এসছে, সেটা নিয়েই ভাবছি। কি একটা কেস তোকে এত ভাবাচ্ছে? কি বলিস তাহলে? নিশ্চয়ই কেসটা বেশ জটিল। ভাইয়া, তার উপর কালকে যা হলো আমি কিছু বুঝতে পারছি না। সবটা কেমন তালকোল পাকিয়ে যাচ্ছে। কি হয়েছে রে কালকে? নীলাভ ক্লাবের গন্ডগোল থেকে তরু ওকে বাঁচানো পর্যন্ত সবটাই বলল। তবে তরুর ফোনে বিষয়ে কিছুই বলল না, কারণ ব্যাপারটা সে এখনও পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেনি। কি বলিস? মেয়েটা তো তাহলে তোকে কালকে বাঁচিয়েছে, তাই না? সাবিনা খাতুনের কথা শুনে নীলাভ ছোট্ট করে বলে, হ্যাঁ মা, সেরকমই কিছু একটা।
এভাবে বলছিস কেন নীলাভ? নীলাভ হাত ধুয়ে দাঁড়িয়ে পড়ল। আমি যাচ্ছি মা, আমার কিছু কাজ আছে। খাবার এটা তো শেষ করে যা। সাবিনার কথা না শুনে নীলাভ সোজা উপরে নিজের রুমে চলে গেল। বিকেলবেলা অফিস রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখালেও কাজের দিকে কোনো খেয়াল ছিল না তাজিমের। গতকাল দুপুরে তরু বাইরে গিয়েছিল আর এখন পর্যন্ত ফেরেনি। আর না তরুকে ফোনে পাওয়া যাচ্ছে, ফোনটাও গত রাত থেকে নট রিচেবল বলছে। এমনটা নয় যে তরু এই প্রথম বাড়ির বাইরে আছে, কারণটা হলো তরু বলে গিয়েছিল বাড়ি ফিরতে দেরি হবে, তবে বাড়িতে ফিরবে না সেটা বলেনি। আর এই জন্যই তাজিমের চিন্তা হচ্ছে। আর চিন্তাটা তখন আরও বেড়ে গেল যখন সে যারাকে কল করে জানতে পারল তরু সেখানেও যায়নি। তাজিম ল্যাপটপটা অফ করে রেখে আবার তার বাবাকে কল করলো। এ নিয়ে সে সকাল থেকে 15 বার কল করে খোঁজ নিয়েছে তরু বাড়িতে এসেছে কিনা। হ্যালো বাবা, তরু কি বাড়িতে এসেছে? ফোনে অপর প্রান্ত থেকে সাফন বলেন, না তোরে, তরু তো এখনো বাড়ি ফিরেনি। আর হ্যাঁ তাজিম, মেয়েটা আমার ঠিক আছে তো? কিছু হয়নি তো? আমার ভীষণ চিন্তা হচ্ছে। জহুরা ড্রয়িং রুমে এসে সাফনের ফোনে বলা কথাগুলো শুনে মুখ বাঁকিয়ে বলতে লাগলো, হ্যাঁ, এমন করছো যেন মনে হচ্ছে ও কোনো বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। আরে গিয়ে দেখো, মাতাল হয়ে কোথাও পড়ে আছে, আর নয়তো কোনো বড়লোক ঘরের ছেলেকে দেখে তার সাথে ভেগে গেছে। বিয়ে করতে মন চেয়েছে বললেই হতো, এমন নষ্টামি করার কি মানে? এই মেয়ের জন্য বাইরে মুখ। দয়া করে চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না। মেয়েটা কাল থেকে বাড়ি ফেরেনি, কোনো বিপদ আপদ হয়েছে কিনা কে জানে। আর তুমি এই সময়ও মেয়েটাকে নিয়ে জানো তাই বলে যাচ্ছ। হ্যাঁ তো ভুল কি বলেছি আমি শুনি? উনি করে বেড়ালে দোষ নেই, আর আমি বললেই যত দোষ। হা। সাফন আর কিছু বলার আগে জহুরা কিচেনে চলে যায়। জহুরা চলে যাওয়ার পর সাফন খেয়াল করলো তাজিম অনেক আগে কল কেটে দিয়েছে। হয়তো জহুরার বলা কথাগুলো সহ্য করতে না পেরে কল কেটে দিয়েছে। রাত 10টা। তাজিম আর ভাবতে পারছিল না তোর কোথায় আছে, কেমন আছে, কিছুই জানে না সে। তাজিম অফিস থেকে সোজা পুলিশের কাছে যাবে বলে ঠিক করেছে। গাড়ি স্টার্ট দিতেই তার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে আননোন নম্বর দেখে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কানে নেয়। হ্যালো ভাইয়া। ফোনের ওপাশে তোর ভাঙ্গা কণ্ঠ শুনে তাজিমের বুকটা কেঁপে উঠল। হ্যালো তরু, বোন আমার, তুই কি ঠিক আছিস তো? কোথায় আছিস? ফোন কেন বন্ধ বলছে তোর? তুই জানিস আমি কত চিন্তায় ছিলাম। আমি না হয় তোকে ফোন করে একটু বিরক্ত করে ফেলেছি, তার জন্য এত বড় শাস্তি দিবি? রিল্যাক্স ভাইয়া, ঠিক আছি আমি। কিন্তু তোর কণ্ঠ শুনে তো মনে হচ্ছে না যে তুই ঠিক আছিস। তুই আমাকে এটা বল যে তুই এখন কোথায় আছিস? আমি সেন্ট্রাল হসপিটালে আছি। হোয়াট? তুই হাসপাতালে কি করছিস? ভাইয়া তুমি আসো, তারপর সব বলবো। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য একটা নতুন হ্যান্ডসেট নিয়ে এসো। তাজিম আর কিছু বলার আগে তোর কলটা কেটে দেয়। তারপর সামনে থাকা নার্সের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, এই নিন আপনার ফোন, আর থ্যাঙ্কস। ইট ওয়াজ ওকে, আপনি ফিরেছেন। আমি ডক্টরকে ইনফর্ম করে এসেছি। কথাটা বলে নার্স সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নীলাভ সবেমাত্র ডিনার শেষ করে নিজের রুমে এসেছে, তখনই তার ফোন বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ ডক্টর বলুন। পেশেন্টের জ্ঞান ফিরেছে, আর এটা জানানোর জন্য আপনাকে কল করলাম। ও আচ্ছা, এটা তো ভালো কথা। ওনার যে অবস্থা ছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সে তো আমরাও পেয়েছিলাম, তবে ভাগ্য ভালো যে ওনার হার্ট বুকের ডান পাশে। খুব অল্প লোকেরই এমনটা হয়, আর এজন্যই ওনাকে বাঁচানো সম্ভব হয়েছে, নয়তো ওনার বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। থ্যাংক গড। আপনার ওনার সাহায্যে ওনার বাড়ির লোকদের ইনফর্ম করুন। আমি আগামীকাল সকালে না আসতে পারলেও বিকেল একবার হসপিটালে গিয়ে দেখে আসবো। আচ্ছা, ওনার পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে? পুরোপুরি সুস্থ হতে তো টাইম লাগবে। উনি বেঁচে গেলেও কতটা বেশ গভীর। 1 সপ্তাহ এখানে থেকে ট্রিটমেন্ট নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর তা না হলে সময় লাগবে। হ্যাঁ, ওনার বাড়ির লোক যেটা ভালো মনে করে, আর আমাকে ইনফর্ম করার জন্য ধন্যবাদ। এটা তো আমার দায়িত্ব। রাত 11টা। এসব কি করে হলো তরু? ভাইয়া আসলে আমি। কি তুই তরু? এখন নিশ্চয়ই বলবি না যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস?
ভাইয়া। ভাইয়া ভাইয়া করে কোনো লাভ নেই তরু, ভুলে যাস না আমি কিন্তু আর ছোট্ট নেই যে একটা বাহানা দিয়ে কথা এড়িয়ে যাবি। বল কি করে হলো এইসব? অন্য সময় হলে তাজিম কখনোই তরুকে এত জোর দিয়ে প্রশ্ন করতে পারত না, তবে আজকে তাজিমের প্রশ্নের উত্তর দিতেই হবে তরুকে, সেটা দুজনেই খুব ভালো করে জানে। আসলে ভাইয়া আমি নাইট ক্লাবে গিয়েছিলাম, তখনই কিছু মাস্ক পরা লোক এসে সেখানে আক্রমণ করে। ওখানে পুলিশের লোকেরাও ছিল, তো গোলাগুলির এক পর্যায়ে একটা গুলি এসে আমার গায়ে লেগেছে। তারপর আমি জানি না কি হলো, আর আমি এখানেই বা কি করে এলাম। তরু যেভাবে কথাগুলো গুছিয়ে বলেছে তাজিম কোনো সন্দেহ না করেই বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ রে তরু, বিপদ কেন তোর পেছনে এইভাবে লেগে থাকে বলতো? ভাগ্যিস তোর বড় কোনো ক্ষতি হয়নি। আমার তো এইভাবেই ভয় লাগছে। জানি না তোকে কে বা কারা এখন হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে, তার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। এবার যেটা আনতে বলেছি সেটা দাও। কি? আমার নতুন ফোন। তরুর কথা শুনে তাজিম তরুর দিকে একটা বক্স এগিয়ে দিয়ে বলল, এই নে, এখানে নতুন সিম কার্ডও আছে। তবে তোর আগের ফোন কি হয়েছে? জানি না ভাইয়া, হয়তো কেউ নিয়ে গেছে। ও আচ্ছা, তুই রেস্ট নে, আমি ডাক্তারের সাথে কথা বলে তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। তাজিম রাতে হসপিটালেই থাকে। সে ডক্টরের সাথে কথা বলে তরুকে 7 দিনের জন্য এখানে ভর্তি করে দেয়। যদিও তরু এখানে থাকতে রাজি হয় না, তবুও তাজিমের জোড়াজুড়িতে তাকে মানতেই হয়। সকালবেলা, ভাই তুমি যাও, আমার জন্য চিন্তা করো না, আমি তো ঠিক আছি এখন। আমি জানি মিটিংটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি যাচ্ছি তরু, আবার রাতে আসবো। তোর কিছু লাগলে এখানে নার্সদের বলবি, নইলে আমাকে কল করিস, কেমন? ওকে। তারপর তাজিম অফিসে চলে যায়। যাওয়ার আগে সে সাফওয়ানকে ফোন করে তরুর কথা জানিয়ে দিয়েছে। সাফওয়ান আসতে চাইলে তাজিম বারণ করে দেয়, কারণ সে চায় না তরু এই অবস্থায় হসপিটালে সিন ক্রিয়েট করুক। বিকেল 5টা, নীলাভ ঠিক করলো যে সে এখন হসপিটালে গিয়ে মেয়েটাকে দেখে আসবে। সকাল থেকে সে বুড়োতেই ছিল আর ব্যস্ততার মধ্যে ছিল, তাই সে সকালবেলা যেতে পারেনি। নীলাভ ড্রাইভ করছিল, তখনই তার ফোনে আয়ুর কল আসে, যেটা দেখে নীলাভ কলটা রিসিভ করে কানের কাছে ধরে। হ্যালো নীল, কোথায় আছো? আমি তো হসপিটালে দিকে যাচ্ছি। কেন বলো তো? হসপিটালে কেন? তোমাকে না গতকাল একটা মেয়ের কথা বললাম যে আমাকে বাঁচিয়েছিল, তাকে দেখতে যাচ্ছে। মেয়েটার সাথে কেন দেখা করতে হবে শুনি? মরে তো যায়নি, সামান্য একটু আঘাতই তো লেগেছে। হ্যাঁ, তবে আয়ু মেয়েটার সাথে কেসটা আর ওই দিনের ঘটনা সম্পর্কে কিছু কথা আছে, তাই দেখা করতেই হবে। ও আচ্ছা, আমি তো ভাবলাম তোমার সাথে আজকে কফি খেতে যাব, কিন্তু তুমি তো মনে হয় ব্যস্ত আছো। একটু মন খারাপ করে বলল আয়ু। তুমি এখন ফ্রি আছো? তাই তো বলেছি বেবি। ওকে, ডান। তাহলে আমি বরং পরে হসপিটালে যাব। তুমি একটা কাজ করো, হসপিটালের সামনের ক্যাফেতে চলে এসো, আমরা ওখানে মিট করব। ওকে, আমি আসছি। আয়ু কলটা কেটে দিলে নীলাভ গাড়িটা হসপিটালের পাশের ক্যাফের সামনে পার্ক করে ভেতরে চলে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে আয়ু এসে হাজির হয়। আয়ু নীলাভকে দেখেই এগিয়ে গিয়ে হাগ করে, তারপর একসাথে গিয়ে একটা টেবিলে বসে। তারা দুজন সামনাসামনি বসে কথা বলছে, তবে কিছুটা দূর থেকে দুটো চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়েছিল, যেটা ওরা দুজনেই কেউ খেয়াল করেনি। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি হঠাৎ করে নিজের ফোনটা বের করে কাউকে ভিডিও কল দিল, তারপর পেছনে ক্যামেরা দিয়ে নীলাভ আর আয়ুকে দেখাতে লাগলো। ফোনের ওপাশে ব্যক্তিটি আর কেউ নয়, তরু। তরু দেশে আসার পর থেকে নীলাভের উপর নজর রাখছে, যদিও দেশের বাইরে থাকাকালীনও সে নীলাভের উপর নজর রাখত, তবে দেশে ফেরার পর সেটা আরও বেশি। নীলাভের ওপর বিভিন্ন সময়ে মোট 3 জন নজর রাখে, লিজা, আভিক আর বিভান। এরা 3 জনই তরুর জন্য কাজ করে, তার সাথে তরু ভালো বন্ধুও। লিজার প্রধান কাজ হলো নীলাভের উপর নজর রাখা। নীলাভ কখন কোথায় যায়, কি করে, সব কিছুর খবর রাখি তরু। নীলাভের কখনো এই বিষয়ে সন্দেহ হয়নি, কারণ তার ধারণাও নেই যে কেউ তার উপর নজর রাখতে পারে। নীলাভ যখন আয়ুর সাথে কথা বলা শুরু করে, তখন লিজা ফোনটা হাতে নিয়ে নীলাভের পেছনে টেবিলে বসে পড়ে, যাতে নীলাভের সন্দেহ না হয়, তাই কিছু খাবারও অর্ডার করে। তরু এখনও লাইনে আছে। নীলাভ আর আয়ুর কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে সে।
লিজার কানে ব্লুটুথ আছে, যেটা দিয়ে সে তোর কথা শুনতে পাচ্ছে আর সেই অনুযায়ী কাজ করছে। তো বলো, আজকে হঠাৎ আমার সাথে দেখা করতে কেন মন চাইলো তোমার? নীল, তুমি এভাবে বলছো যেন আমার তোমার সাথে দেখা করতে মনই চায় না। ও, চাই বুঝি? অবশ্যই চাই। আমাদের সেই ছোটবেলা থেকেই রিলেশন। তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি কি সেটা জানো না? আই লাভ ইউ নীল। আই লাভ ইউ টু। এবার বলো, কি খাবে? এনিথিং। আসলে নীল, আমার তোমার সাথে কিছু কথা ছিল। তুমি যখন আমাকে ফোন করে বললে দেখা করতে চাও, তখন আমি বুঝে গিয়েছিলাম যে নিশ্চয় আমার সাথে তোমার কথা আছে। তো বলো, কি কথা? আসলে নীল, বলো। আসলে নীল, আমাকে 6 মাসের জন্য লন্ডনে যেতে হবে। আগামী মাসেই আমার ফ্লাইট। হোয়াট? তুমি আমার সাথে মজা করছো, তাই না? না নীল, ওখানে বেল্ট দলের জন্য অডিশন না হচ্ছে। আর তুমি তো জানো এটা আমার স্বপ্ন যে আমি অনেক বড় ডান্সার হব। আমি যেই সুযোগটার জন্য এত বছর ধরে ওয়েট করছি, ফাইনালি সেটা পেয়েছি। কি হলো, তুমি কিছু বলছো না কেন নীল?